चला जाए अब छट दे सारी नाराजगी, तू अब आजा मेरे पास ही, तू अब छट दे सारी नाराजगी, तू अब आजा मेरे साथ ही मेरे यारा। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা লাভ নেক্সট ডোরে এপিসোড 4 এক্সপ্লেনেশন করব। আজকের এপিসোডটা অনেক বেশি বড়, তাই মনোযোগ দিয়ে পুরো এপিসোডটা দেখবে। যারা আগের এপিসোডগুলো দেখো নাই তারা চ্যানেল থেকে এপিসোড 1, 2, 3 দেখে আসো, অথবা তোমরা কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবা। দেরি না করে আজকের পর্বটি শুরু করি। এপিসোড 3-এ দেখছিলাম ওরা দুইজনেই সুইমিং পুলে নেমে একজন আরেকজনের স্বপ্নের কথা বলতেছিল, আর তখন আমরা জানতে পারি সংহিও রিওকে অনেক আগে থেকে পছন্দ করত। তখন তারা উপরে উঠে আসে। রিওর কাছে কোনো কাপড় ছিল না, তাই সে সংহিওর কাপড় পরে, যেটা ওর পুরো ঢিলা লাগতেছিল। তাই সংহিও ওর সাথে মজা নিয়ে বলে, তুমি একটা পিচ্চি মেয়ে। এতে রিও রেগে ওরে মারতে যায়। সংহিও ওর মাথায় হাত দিয়ে ঠেলে দূরে সরায় দেয়। আর রিও তখন সেই টাইম ক্যাপসুলটা চায়, কিন্তু সংহিও সেটা দেয় না। পরে তারা সেই টাইম ক্যাপসুল খোলে আর সেখানে মাত্র 2টা লেটার পায়। ময়মেরটা সেখানে তারা পায় না। তারা দুজনেই নিজের চিঠি পড়তে থাকে। রিও নিজের চিঠি পড়ে বিরক্ত বোধ করে। এদিকে সংহিও নিজের চিঠি পড়ে অবাক হয়ে যায়, কারণ সেখানে রিওকে নিয়ে সে তার মনের কথা সব কিছু লিখছিল। তাই সে তাড়াতাড়ি চিঠিটা ভাঁজ করে রেখে দেয়। রিও তার চিঠিটা পড়তে চায়, কিন্তু সে তাকে পড়তে দেয় না। কিন্তু সংহিও রিওর চিঠি আগেই পড়ে নিয়েছিল। সংহিও তার নিজের চিঠি নিয়ে সেখান থেকে দৌড়ে পালায়। রিও তার পিছনে পিছনে যেতে থাকে, কিন্তু তাকে ধরতে পারে না। সংহিও তার চিঠি নিয়ে তার ঘরে চলে আসে এবং সেটা আবারও পড়ে। আবারও সে অবাক হয়ে যায়। সে অবাক হয়ে যায় এই কারণেই যে 10 বছর আগে সে রিওকে পছন্দ করত, আর মনে মনে ভাবতে থাকে, আমি কি পাগল নাকি? সে এই চিঠিটা পড়ে অনেকটা বেশি বিরক্ত বোধ করতেছিল। তো তখন আমরা বুঝতে পারলাম বর্তমানে রিওকে সে পছন্দ করে না। আর তখন সে ভাবতেছিল, তখন হয়তো আমার মাথায় একটু সমস্যা হয়েছিল, এই কারণে এগুলো লিখছিলাম। আর এটাও বলে এগুলো শুধু সে সময়কার একটা আবেগ ছিল, এছাড়া আর কিছুই না। এই কথা বলে সে চিঠিটা ভাঁজ করে রেখে দেয়। এদিকে রিও তার চিঠি পড়ে কোনো কিছু বুঝতে পারতেছিল না, কারণ সে বাকি স্টুডেন্টদের মতো একই ধরনের চিন্তা করছিল। পরের দিন সকালে সঙ্গের মাকে দেখি যার কিনা ছুটির মেয়াদ শেষ হয়ে যায়, তাই সে আবারও কাজে চলে যাবে। সে ঘরে কোনো কিছুই রান্না করে না। অন্যদিকে সংহিও অফিসে যায়। তখন তার সাথে রিওর দেখা হয়। তখন রিও তাকে বলে সে বই পড়ে তার নিজের স্বপ্ন খুঁজবে। রিও তাকে অনেক পদের কাজের কথা বলতেছিল, আর কি করবে না করবে সেগুলো বলতেছিল। সংহিও তার কোনো কথাই মনোযোগ না দিয়ে হাঁটা ধরে, কিন্তু রিও তার পিছে পিছে বলতে বলতে অফিস পর্যন্ত চলে আসে। তখন সংহিও তাকে কফি খেয়ে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু রিওর কোনো কাজ নেই। সে অনেক বেশি বোরিং হয়, এই কারণে সে বাহানা দিয়ে সেখানেই থাকার চেষ্টা করে। তখন সেখানে মিয়ং এসে বলে গ্রিপ কোম্পানি তাদের কন্ট্যাক্ট করেছে, তারা সিউলে অফিস বানাইবো, তাই তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে, তাদের ব্রাঞ্চ অফিস এখানে বানাবে। আর এজ আর্কিটেকচারকেও এর সাথে যুক্ত করছে। তারা যাকে কাজ দিবে তারাই এটা করবে। গ্রিপের নাম শুনে রিওর মন খারাপ হয়ে যায়। তখন সংহিও বলে, এইচ আর্কিটেকচারকে রেখে আমাদের কেন কাজ দিবে? তখন মিয়ং বলে, আমাদের কাজের জন্য। আর আমার এক বন্ধু গ্রিপ কোম্পানিতে কাজ করে, সেই তাকে সাজেস্ট করেছে আমাদের কোম্পানি, তাই এই কাজটা আমাদের হাতছাড়া করা যাবে না। তারা পার্সোনালি আমাদেরকে মেল করেছে, তাই তারা তিনজনেই সেই মেলটা পড়া শুরু করে। এদিকে তারা দুইজনেই বিজনেস ইমেল ইংলিশে এই কারণে পড়তে পারে না, কিন্তু রিও এসবে এক্সপার্ট ছিল, তাই তাকে রিপ্লাই করতে বলে। সে মেল চেক করে বুঝে যায়, আর এটা বলে যে জেনিফার এটা পাঠাইছে। সে ছোটো ছোটো কাজগুলোকে ভালোভাবে লক্ষ্য রাখে, তাই একটি স্ট্যান্ডার্ড রিপ্লাই তাকে দিতে হবে। এতে মিয়ং বলে, মিস রিও, আপনি তো আমেরিকার একটি কোম্পানিতে কাজ করতেন, নামটা আমার মনে নাই, তো আপনি তো এগুলো ভালো জানেন। তখন রিও বলে, আমি গ্রিপেই কাজ করতাম। এটা শুনে মিয়ং অবাক হয়ে যায়, তাই সে তাকে কাজটা করতে বলে। সংহিও জানে এতে রিওর আনকমফোর্টেবল হবে, তাই সে মিয়ংকে মানা করে দেয় আর বলে, আমি নিজে ইংলিশ কোর্স শিখে তারপর রিপ্লাই করব। এদিকে রিও সে বলে, আমি তো কাজ করার জন্য কোনো কিছু খুঁজতেছিলাম, তাই সে বারবার সংহিওকে বলতে থাকে। তাই সে রাজি হয়ে যায়, আর রিও মেলের রিপ্লাই দিয়ে দেয়। তারা দুজনেই একসাথে কাজ করতে থাকে, আর তাদের দুজনকে লিনা লুকিয়ে লুকিয়ে দেখতেছিল, তাদের মাঝে কি কোনো চক্কর চলতেছে নাকি। মিয়ং ওরে বলে, এগুলো কোনো কিছুই না, ওরা ছোটোবেলা থেকে ভালো ফ্রেন্ড। এদিকে সংহিও রিওকে বলে, এগুলো করে তো অনেক সমস্যা হইব, তাই না? তুই আবারও গ্রিপের সাথে যুক্ত হয়ে যাবি। তখন রিও বলে, আমার তো করার ইচ্ছা নাই। তখন সংহিও বলে, তাহলে তুই কি এটা আমার জন্য করতেছিস? তখন রিও বলে, হ্যাঁ, তোর জন্যই তো করতেছি, তোকে এইভাবে সমস্যা ফেলে তো আমি যেতে পারি না। তারপর সে তাকে খাবার খাওয়ার জন্য যেতে বলে। তখন সংহিও বলে, আমার অনেক কাজ আছে, তাই আমি যেতে পারবো না। এতে রিও তাকে ধমক দেয় আর বকতে থাকে, বলে, খাবার থেকে বেশি তোর কাজ হয়ে গেছে বড়। তখন সংহিও বলে, তোর কাজ হয়ে গেছে, তুই ঘরে চলে যা।
তখন রিও বলে আমি তো যাব না, আমি কমিক্স বই নিয়ে এসেছি, এগুলো পড়ে আমার স্বপ্ন খুঁজবো। তারপর সে আবারও তার স্বপ্নের কথা বলতে থাকে, আমার কি একজন বাস্কেট প্লেয়ার হওয়া উচিত? তখন সংহিও বলে তুই তো বাস্কেটবল খেলতেই পারস না, আর তুই এখানে বেশি পেশাল পারিস না, তুই ঘরে যা, আরাম কর, আর আমাকে ডিস্টার্ব করিস না। অন্যদিকে সংহিওর মা তার অফিসে চলে যায়, যেখানে স্যার তাকে বলে তার পরের ডিউটি কোন দেশে হবে। অন্যদিকে ময়ম একটি শপ থেকে ড্রিঙ্ক নিতে এসেছে। যখনই সে একটি ড্রিঙ্ক ধরতে যাবে, সে একই ড্রিঙ্ক দানও ধরে। তারা দুজনেই দুজনকে দেখে অবাক হয়ে যায়। ময়ম তাকে জিজ্ঞাসা করে তুমি আমার নাম কিভাবে জানছো? এতে দানও বলে আমি তোমার নাম খুঁজেছি, আর আমি এত সহজে আমাকে সাহায্য করা ব্যক্তির নাম ভুলে যাই না, আর আমি এখানে নতুন শিফট হয়েছি, এখন মাঝে মাঝে আমাদের দেখা হবে। তখন ময়ম বলে দয়া করে এই ড্রিঙ্কটা ছেড়ে দাও, এটা শেষ ড্রিঙ্ক, আর এটা আমার সবচেয়ে প্রিয়। তখন দানও বলে এটা আমারও প্রিয়, তাই তাকে দিতে চায় না। এতে ময়ম বলে আমি এই ড্রিঙ্কস 20 বছর ধরে খাইতাছি, আর এটা আমাকে অনেক শক্তি দেয়, তাই এটা আমাকে দিয়ে দাও। তখন দানও বলে আমি এটা 21 বছর ধরে খাইতাছি। তখন সেখানে রিও আর সংহিও চলে আসে। দানও তাদের হাই বলার জন্য হাত ওঠায়, তাই সে ড্রিঙ্কস ময়ম পেয়ে যায়। তারপর তারা সবাই একসাথে বসে গল্প করতে থাকে। তখন দানও বলে সে একজন নিউজ রিপোর্টার, আর সে এখানে নতুন শিফট হয়েছে। তখন রিও বলে খুবই আশ্চর্যজনক, তুমি সংহিও আর ময়ম দুজনকে চিনো? তখন ময়ম তাকে ধন্যবাদ বলে ড্রিঙ্কস দেওয়ার জন্য। তখন দানও বলে আমি তোমাকে দেই নাই, আমি সংহিওকে হাই বলতে গেছি, তখন তুমি এটা কেড়ে নিয়ে গেছো। তখন রিও বলে তোমাদের দুজনের পছন্দ একবারে সেম। তখন দানও বলে তোমাকে দেখে চেনা চেনা লাগতেছে, হয়তো আমি তোমাকে কোথাও দেখছি। তখন রিও বলে 10 বছর আমি কোরিয়ায় ছিলাম না, আর আমি অনেক বেশি সুন্দর, হয়তো এই কারণেই তোমার কাছে মনে হয় তুমি কাউকে দেখছো এরকম। তখন সংহিও মজা করে বলে এসব কথা বইল না রিও, মানুষ তোমার উপর রেগে পাথর ছুড়বে। তাদের মাঝে ঝগড়া শুরু হতে যাবে। তখন দানও বলে সরি, আমার জন্য হয়তো তোমাদের এমন ঝগড়া লাগলো, আমারই ভুল এটা। আর বলে তোমরা তিনজনকে ছোটোবেলা থেকেই ফ্রেন্ড? তখন সংহিও বলে হ্যাঁ তাই বলতে পারো, কারণ আমাদের তিনজনের মা একজন আরেকজনের ফ্রেন্ড, আর আমরা ছোটোবেলা থেকেই একসাথে বড় হয়েছি। তখন সংহিও তাকে জিজ্ঞাসা করে তুমি আগে কোথায় থাকতা? এতে দানও একটু ইগনোর করে বলে আমার একটু জরুরি কাজ আছে, তাই সেখানে থেকে চলে যায়। এতে ময়ূরের ওর প্রতি একটু সন্দেহ জাগে। এগুলা বলে সে রাস্তা দিয়ে যাইতেছিল। তখন সংহিও বলে হয়তো তার কোনো সমস্যার কারণে সে বলবে না। তখন রিও তাকে টাইম ক্যাপসুলের কথা জিজ্ঞাসা করে। তখন ময়ূম বলে হ্যাঁ এটা আমি কিছুদিন আগেই বের করছি। তখন রিও বলে তুমি কি সবগুলো চিঠি পড়া দেখছিলা? তখন ময়ূম বলে হ্যাঁ পড়ছি। তখন রিও বলে এই বাটপাড়ের চিঠিতে কী লেখা ছিল? ওই আমারটা পড়ছে, কিন্তু ওটা আমাকে পড়তে দেয় নাই। ময়ূম যেহেতু সবগুলো চিঠি পড়ছিল, এ কারণে ময়ূম সংহিওর মনের কথা সব জেনে গেছে, তাই সংহিও ঘাবড়াতে থাকে। সংহিওর চেহারা দেখে ময়ূম বুঝে যায় আর বলে আমার তো মনে নেই আমি কি পড়ছিলাম। সংহিও তখন ফোন আসার বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন গ্রিপ কোম্পানি থেকে তাদের ভিডিও কল দেয় এবং তাদের সাথে মিটিং করতে তারা স্পেশালি আমেরিকা থেকে কোরিয়া আসবে। এটা শুনে সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। মিয়ং একটু বেশিই খুশি থাকে। তারা দুজনেই খুশিতে কাজ নিয়ে ব্যস্ত হয়ে যায়, এদিকে ভিডিও কল বন্ধ করতে ভুলে যায়। তখন রিও তাদের কথা শুনতে পায়। এখানে তারা বলছিল এটা শুধুমাত্র একটা ফর্মালিটি মিটিং, কারণ ওদের এই নতুন কোম্পানি এজ আর্কিটেকচার কোম্পানির সাথে পাঙ্গা দিতে পারবে না। আর যেহেতু কোম্পানির একজন বলছে এখানে মানবতার খাতিরে দেখা করতে যাব, এমনিতেও ওদের আমরা মানা করে দিব। এটা শুনে রিওর অনেক বেশি রাগ হয়। অন্যদিকে দানো, যে কিনা ময়ূমের ঘরের পাশেই চলে আসে। ময়ূমের মা যখন ভারী বক্স নিয়ে অফিসের দিকে যাচ্ছিল, তখন দানো এসে তাকে সাহায্য করে। আসলে ময়ূমের বাড়ির পাশেই সে শিফট হয়েছে। এদিকে ময়ূম খুঁজে পায় দানো সত্যি সত্যি একজন নিউজ রিপোর্টার। সে পার্ক থেকে বাসায় যাচ্ছিল, তখন সে একটি মেয়েকে লক্ষ্য করে। ঘাসের মধ্যে সে কোনো কিছু খুঁজতেছিল। তখন সে ছোট্ট বাচ্চাটিকে জিজ্ঞাসা করে তুমি কি খুঁজতেছ? তখন মেয়েটি বলে আমি কাল রাতে একটি উজ্জ্বল জিনিস নিচে পড়তে দেখেছি, হয়তো ওইটা এলিয়েন বা ইউএফও। এটা শুনে ময়ূম বলে তুমি কি এগুলো বিশ্বাস করো? আর সে অনেক এক্সাইটেড হয়ে বলে আমিও কিন্তু এগুলো বিশ্বাস করি। তখন মেয়েটি এলিয়েন সম্পর্কে তাকে বলতে থাকে যেগুলো সত্যি আছে। তখন ময়ূম বলে তুমি অনেক জিনিয়াস, তাই তোমাকে আমি সাহায্য করব। তখন মেয়েটি বলে আমার বাবা অপরিচিত মানুষদের সাথে কথা বলতে মানা করছে, তাই তুমি এখান থেকে চলে যাও। তখন ময়ূম এটা শুনে মেয়েটার প্রতি ইমপ্রেস হয়। অন্যদিকে দানো ময়ূমের মার অফিসে বক্স নিয়ে যায়। তখন সেখানে রিওর মাও আসে এবং তার সাথে তার পরিচয় করিয়ে দেয়। তখন রিওর মা বলে দানো কত ভালো ছেলে, আরেকজন রিপোর্টার, তোমার কি মনে হয় রিওর সাথে ওর ভালো মানাবে, তাই না? তখন ময়ূমের মা বলে এটার কোনো সুযোগ নেই। একথা বলেই তার মোবাইলে একটি কল চলে আসে, তাই সে পুরো কথা না বলে চলে যায়।
কিন্তু রিওর মার দানোকে খুব ভালো লাগে রিওর জন্য। অন্য একদিন ময়ম সে রাস্তা দিয়ে যাইতেছিল আর সে সসেস খাইতেছিল, তখন সে সেই মেয়েটাকে আবারও দেখতে পায়। সে তখনও এলিয়েন খুঁজতেছিল আর মেয়েটার অনেক বেশি ক্ষুধা লাগছিল, তাই ময়ম তাকে সসেস গিফট করে। কিন্তু মেয়েটা বলে আমার বাবা অপরিচিত মানুষদের থেকে কোনো কিছু নিতে বারণ করছে। তখন ময়ম তাকে চকলেট গিফট করে। তখন মেয়েটি বলে আমার বাবা বলেছে অপরিচিত মানুষরা নাকি চকলেট দিয়ে বাচ্চাদের কিডন্যাপ করে, তাই আমি তোমার কোনো কথাই ফাঁসতে চাই না, তুমি এখান থেকে চলে যাও, আমি না হলে পুলিশকে কল করে দিব। মেয়েটি যখন কল করতে যাবে তখন ময়ম তাকে থামতে বলে আর বলে ঠিক আছে আমি নিজে পুলিশকে কল করে দিচ্ছি, তুমি অ্যাম্বুলেন্সের মতো হর্ন বাজানো গাড়ি দেখছো, ওইগুলোতে আমি কাজ করি। তখন মেয়েটি বলে তার মানে তুমি একজন প্যারামেডিক। বাচ্চাটার সতর্কতা দেখে ময়মের কাছে খুব বেশি ভালো লাগে। অন্যদিকে রিও সংহিওকে খাবার খাওয়ার জন্য ডাকে, কিন্তু সংহিও মিটিং এর জন্য প্রেজেন্টেশন বানাইতে ব্যস্ত ছিল, এই কারণে সে তাকে একাই যেতে বলে। এতে রিও অনেক বেশি রেগে যায় আর বলে এগুলো বানানোর কোনো দরকার নেই, এসব ধোঁকাবাজদের সাথে কাজ করার কোনো দরকার নেই। তখন রিও তাকে সবকিছু বলে দেয়, হয়তো তারা তোমার আইডিয়া চুরি করে নিতে পারে, ওরা শুধু তোমার সাথে মানবতার খাতিরে দেখা করতে আসবে, আর ওরা আগে থেকে HR আর্কিটেকচার কোম্পানিকে সিলেক্ট করে রেখেছে। তোমরা যখন চলে গেছো তখন আমি সবকিছু শুনছি। তখন সংহিও তাকে মিয়ংকে এগুলো বলার জন্য না করে, এমন ভাব ধরো যেন তুমি কোনো কিছুই শুনো নাই, আর আমরা অফিসিয়ালি তো কনফার্ম হইতে পারিনি, সো অফিসিয়ালি তো আমাদের কাজ করতেই হবে। তখন রিও বলে ওরা তো তোমার প্রেজেন্টেশন ভালোভাবে দেখবে না, তো কেন তুমি ধোঁকাবাজদের জন্য এত কষ্ট করে প্রেজেন্টেশন বানাইবা। তখন সংহিও বলে আমি সবসময় আমার কাজের উপর ফোকাস দিছি, আর আমি সবসময় বেস্ট দেওয়ার চেষ্টা করছি, আর আমি কখনো আমার কাজ অর্ধেক রেখে দেইনি। এতে রিও আরো বেশি রেগে যায় আর বলে তুই শুধু শুধু এমন কষ্ট করতেছস, তুই ওদের ব্যাপারে কোনো কিছুই জানোস না, ওরা কারোর পরিশ্রম বলতে কোনো কিছুই বোঝে না। তখন সংহিও বলে আমার হার্ডওয়ার্ক সম্পর্কে তোমার কোনো ধারণা নেই, তাই তুমি এমন কথা বলতেছ। তখন রিও বলে আমি এসবের মধ্যে আর নেই, আমি মিস্টার মিয়নকে সব কিছু বলে দিব। অন্যদিকে লিনা একটি জিমের মধ্যে যায় যেখানে রিওর ভাই সেখানে জিম ট্রেনার। লিনাকে দেখে সে জিমের খারাপ অবস্থার কথা বলে আর বসের নামে বদনাম করতে থাকে। লিনা তার কোনো কথাই কোনো দাম দেয় না। জিমের বস রিওর ভাইকে সেখান থেকে সরায় দেয় আর লিনাকে জিমে সাইন করার জন্য নিয়ে যায়। অন্যদিকে রাতে ময়ম সেই বাচ্চাটার কথা রিওকে বলতেছিল, তার বাচ্চাটাকে অনেক বেশি ভালো লাগছিল, কিন্তু সে তার নাম ঠিকানা জানতে ভুলে গেছে, তাই সে একটু আফসোস করে। রাতে খাবার খেয়ে তারা বাইরে যাওয়ার প্ল্যান করে। তখন ময়ম বলে সংহিওকে সাথে করে নিয়ে যাই। তখন রিও বলে যদি ওই যায় তাহলে আমি তোর সাথে যাব না। এতে ময়ম বুঝতে পারে ওদের মাঝে আবার ঝগড়া লেগেছে। এদিকে অফিসে মিয়ং খুব খুশি ছিল, তাই সে সুন্দর সুন্দর আইডিয়া সংহিওকে দিতেছিল, কারণ সে ভাবছে গ্রিপ তো তাদেরই এই কাজটা দিবে। এতে সংহিওর জন্য একটু খারাপ লাগে। এটা ভেবে যে রিও যা বলছে তা যদি সত্যি হয় তাহলে তো ওই অনেক বেশি কষ্ট পাবে, আর ওই অনেক বেশি খুশি আর পরিশ্রমও করতেছে। অন্যদিকে ময়ম একটি শপ থেকে ললিপপ নিতে যাবে, সেম ললিপপ দানোও ধরে। তখন দানো বলে আমাদের পছন্দ তো পুরো সেম। তখন ময়ম বলে এবার আমি আগে ধরছি, আর এটা আমাকে দাও, এটা সহজে পাওয়া যায় না। এতে দানো বলে আজকে থেকে আমার জন্য আনবে। তখন দোকানের কর্মচারী পুরো বয়ম নিয়ে আসে। এদের দুইজনই কিনে নিয়ে সেখান থেকে বের হয়। তখন দানো আরেক গাড়িতে লিফট দিতে চায়, কিন্তু ময়ম মানা করে দেয়। তখন সে লক্ষ্য করে সেই ট্রাফিকে থাকা ছেলেটি যার কাজে সে ইমপ্রেস হয়েছিল তার গাড়ি আর দানোর গাড়ি সেম। তো এতে সে রেগে যায় আর বলে আমার পছন্দের জিনিস দানো সবসময় নেওয়ার চেষ্টা করে। তো দানো ঘরে এসে বক্স আনপ্যাক করে। তখন সে একটি পুরনো ক্যামেরা পায় যেখানে 2007 আর 2008-এর অলিম্পিকের পিকচার আছে, যেখানে সংহিও পার্টিসিপেট করছিল। তো ওই সময় দানো সংহিওর ছবি তুলছিল। তো তখন ওই ছবিতে রিও আর সংহিওকে একসাথে দেখে আর ভাবে এই কারণে হয়তো রিওকে চেনা চেনা লাগতেছিল। এদিকে সংহিও মিটিংয়ে যাওয়ার জন্য রেডি হইতাছিল, আর যাওয়ার আগে রিওর দেওয়া গাছে পানি দেয়, আর তখন দানো তাকে সেই ছবিটা পাঠায়। তো মিয়ং রিওর কথা জিজ্ঞাসা করলে সংহিও বলে ওই আসবে না। তখন দেখে সে আগে রেডি হয়ে দাঁড়ায় আছে। পরে সে ওদের সাথে মিটিংয়ে যায়। তো তখন সংহিও বলে তুই না আসবি না? তখন রিও বলে আমার তোর জন্য চিন্তা হইতেছিল, কারণ তুই যদি ওদের ইংলিশ না বুঝতে পারস, যদি ওরা তোরে ইংলিশে গালি দেয় বুঝবি না, তাই আমি আসলাম যাতে ওদের আমি ইংলিশে গালি দিতে পারি। সংহিও বলে গালি দেওয়ার নামে তো তুই এক্সপার্ট। তারপর আবারও তাদের মাঝে মিল হয়ে যায়। তো সেখানে গ্রিপ কোম্পানির মানুষ আসে, যেখানে ক্রিস নামের একজন থাকে, যেখানে গ্রিপ কোম্পানির চিফ প্রডিউসার ডিজাইনার রিও ওদের সাথে কাজ করছে। তাদের দেখে রিও একটুও খুশি না। মিটিংয়েও তার মন মরা হয়েছিল। তখন মিটিংয়ে ক্রিস রিওর নামে প্রশংসা করতে থাকে। রিও কোম্পানির সবচেয়ে ভালো এমপ্লয়ার ছিল, সবার কাজ করে দিত, কিন্তু হঠাৎ কি হইল, একদিন কোরিয়া যাওয়ার নাম করে সে আর ফিরে আসলো না। তো তখন জানতে পারি রিও ওদের সাথেই কাজ করত, আর ওরা তিনজন সব কাজ ওর উপর চাপায় দিত, নিজেরা পার্টি করত আর বন্ধু হওয়ার নাটক করত। তো
তো এগুলো ওরা বলতেছিল আর রিও দূর থেকে এগুলো শুনে ফেলে আর কষ্ট পায়। আর পরে সে সেগুলো ভাবতে থাকে। তারপর ভাবতে ভাবতে বাইরে যায়। মিটিং শেষ হয়ে যায়। জেনিফার ক্রিস বাইরে আসে আর জেনিফার তাদের প্রেজেন্টেশন খুব ভালো লাগে। এতে সে বলে এইচআরএ থেকে ওদের প্রেজেন্টেশনটা আমার কাছে ভালো লাগছে। ক্রিস বলে ওরা তো নতুন কোম্পানি, আমরা ভরসা করতে পারবো না। জেনিফার মিটিং রুমে চলে যায়। রিও আবার ওদের কথা শুনে ফেলে। তখন ক্রিস ওর সাথে মজা নিতে থাকে। তখন আমরা বুঝতে পারি রিওর সাথে এমন কিছু হয়েছিল এই কারণে সে চাকরি ছেড়ে চলে আসছে। তখন ক্রিস ওরে নিয়ে ঠাট্টা করে আর বলে, তুমি কেন আসছো? কত ভালো ছিলে, রোবটের মতো সব শুনতে আর কাজ করতে। এই কথা বলে সে ওর মাথায় হাত রাখে। এটা আবার সংহিও দেখে ফেলে। সে ডাইরেক্ট ক্রিসের কলার ধরে বসে। তখন ক্রিস হুমকি দেয় আর বলে তোমাদের কোম্পানি বন্ধ করে দিব। সংহিও এটা শুনে আরও বেশি রেগে যায়। তখন রিও বলে আমার জন্য সব কিছু হয়েছে, তাই আমি মাপ চাচ্ছি, আর ওদের কোম্পানিতে আমিও থাকবো না, তাই ওদের কোম্পানিকে কোনো কিছু কইরো না। এতে ক্রিস ওদের অপমান করে আর বলে সংহিওকে হাত জোর করতে বলো, তাহলেই মাফ করব। তখন রিও রেগে যায় আর ক্রিসের মুখে ঘুষি মেরে বসে আর বলে প্রথম থাপ্পড় আমার বন্ধুদের অপমান করার জন্য, আর দ্বিতীয় লাথি কোম্পানির সবচেয়ে লুচ্চা কলিগ হিসেবে। আর তুই কোম্পানির কিছু করবি? তোর যত কুকর্ম আছে সব আমি এক্সপোজ করে দিব। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। সংহিও ওর সাথে কথা বলতে যায়। তো রিও বলে আমার একটু একা থাকতে দাও, কিন্তু দূর থেকে সংহিও ওরে ফলো করে। তখন রিও হিল পড়ার কারণে পায়ে ব্যথা হয়, তাই সংহিও ওর জন্য স্যান্ডেল নিয়ে আসে। তখন রিও আর ক্রিসের ব্যাপারে সবকিছু বলে আর বলে হয়তো আমারই ভুল ছিল, তাই কাজ ছেড়ে চলে আসতে হয়েছে। তখন সংহিও বলে না, তোর কোনো দোষ নেই, ওরে তো দেখলামই, তোরে দেয়া কাজ করাই তো। রিওর অনেক মন খারাপ থাকে, তাই অরেনিয়া সংহিও কার্স ভ্যালিতে নিয়ে যায়। কোরিয়ানদের মতে কার্স ভ্যালি হলো এমন জায়গা যেখানে তালার মধ্যে কোনো কিছু লাগায় রাখলে সেই অভিশাপ সেই মানুষটার উপর লেগে যায়। তাই সংহিও ক্রিস আর ওর টিমমেটের নামে উল্টাপাল্টা লেখে। তো রিও ওর সাথে যোগ দেয়। এতে ওদের দুজনের মন ভালো হয়ে যায়। তখন রিও বলে ওরা কে-পপ সং আর কে-ড্রামা তো দেখছে, এখন ওরা কোরিয়ানদের অভিশাপ বুঝতে পারবে। এটা বলে দুজনেই হাসতে থাকে। তখন রিও বলে আজকে তো তুই আমাকে ইমপ্রেস করে দিছিলি। এতে সংহিও বলে তুই কি আমাকে পছন্দ করস নাকি? তাহলে কিন্তু আমি তোর নামে অভিশাপ ঝোলাই দিব। তো রিও বলে আরে ভাই চুপ থাক, তুই যেভাবে আজ প্রেজেন্টেশন দিলি এতে আমিও আমার স্বপ্ন দেখার ভরসা পাইছি। তো তখন সংহিওর কাছে মিয়ংয়ের কল আসে আর বলে খুশির খবর, আমরা গ্রিপ থেকে কাজ পাইছি, কিন্তু ব্রাঞ্চের জন্য না, গ্রিপের একটি ফ্ল্যাগশিপ স্টোরের, যেটা এই প্রজেক্টের চেয়ে অনেক বেশি বড়। এতে সংহিও বলে এটা কিভাবে হইলো? তখন মিয়ং বলে জেনিফারে আমাদের প্রেজেন্টেশন অনেক বেশি ভালো লাগছে আর ওই ক্রিসরে কোম্পানি থেকে বের করে দিছে। তো তখন আমরা একটু আগের কাহিনী দেখতে পারি। ক্রিস মিটিং রুমে মিয়ংকে অনেক কিছু বলতে থাকে, কিন্তু মিয়ং সেগুলো রেকর্ড করে ফেলছিল। তো তখন জানতে পারি মিয়ংয়ের সাথে গ্রিপের ভাইস প্রেসিডেন্টের সাথে কানেক্ট আছে, কারণ ওদের দুজনের পছন্দ এক আর ওরা আগে থেকে কথা বলতো এইসব নিয়ে। সো তাদের মাঝে একটু ফ্রেন্ডশিপ ভাব আছে। তো মিয়ং ওরে সব রেকর্ড পাঠায় দেয়। এই কারণে ক্রিসরে কোম্পানি থেকে বের করে দেয়। সংহিও রিওকে এসব কথা বলে, এতে সে অনেক বেশি খুশি হয়। সংহিওকে সে জড়িয়ে ধরে। আর তখন আমরা একটা অতীত দেখতে পাই। 2007 সালে যেদিন সংহিওর খেলা দেখার জন্য রিও এসেছিল, তো ওই দিন ওর এক্সাম ছিল। তাই সংহিও ওরে বলে তুই এক্সাম রেখে কেন এসেছিস? তখন রিও বলে তোর ম্যাচ বেশি ইম্পর্ট্যান্ট। তো সংহিও ওরে একটা মোবাইল গিফট করতে চায়, কিন্তু রিও না করে দেয়। তাই সংহিও ওর মেডেল রিওকে পরায় দেয়। তো ওই সময় দানো ওদের ছবি তুলছিল। তো তখন সংহিও মনে মনে ভাবতেছে সে টাইম ক্যাপসুলে লিখছিল যে যেদিন ওর খেলা ছিল ওর বাবা মা আসে নাই, কিন্তু রিও আসছিল। তখন আমি বুঝতে পারলাম আমি রিওকে কত বেশি পছন্দ করি। আর ছোট্ট থেকে আমি ওর অনেক বেশি পছন্দ করতাম, কিন্তু বলার সাহস পাই নাই, যদি এতে আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। তাই আমি 20 বছর বয়সে আমার মনের কথা ওরে সব বলবো। কিন্তু 20 বছরের রিও আমেরিকায় পড়তে গেছিল, তাই সংহিও ওর সাথে দেখা করতে আমেরিকা গেছিল। ওই দিনে ওরা অনেক বেশি কথা বলছিল। আর রিও বলে এখানে আমার আপন কেউই নেই, খারাপ লাগে অনেক। তো সংহিও ওর জন্য অনেক কিছু নিয়ে আসে, সাথে ওর পছন্দের কমিক্স বই নিয়ে আসে। এতে সে ইমোশনাল হয়ে যায় আর বলে তুই একমাত্র আমাকে বুঝিস। আর সে সংহিওকে জড়িয়ে ধরে কান্না করে দেয় আর ওর বুকে শুয়ে পড়ে। এতে সংহিওর হার্টবিট বেড়ে যায়। আর তখন বর্তমানে দেখতে পারি ওর হার্টবিট সেমভাবেই বেড়ে যায়। আর এপিসোড 4 এখানেই শেষ হয়ে যায়। তো আজকের পর্বে আমরা বুঝতে পারলাম সংহিও ওরে ছোটোবেলায় পছন্দ করতো, কিন্তু বর্তমানে ওরা পছন্দ করতো না। মানে ওর আবেগ যেটা বড় হওয়ার পর চলে গেছিলো, সে আবেগটা আবার আজকে জেগে উঠছে। কারণ ওই যে ওই রকম হার্টবিট হয়েছিল, তো আজকেও সেই রকম হার্টবিট আবার বেড়ে গেছে। তার মানে সংহিওকে পছন্দ করা শুরু করছে বর্তমানকালেও। সো দেখা যাবে সংহিও ওরে কবে প্রপোজ করে আর রিও কবে রাজি হয় সেটাও দেখা যাবে।
পরের এপিসোড দেখার জন্য ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো। আর আজকের এপিসোডটা অনেক বেশি বড় হয়েছে আর প্রচণ্ড মাথা ব্যথা করতেছে, রেকর্ড করতে যায় অনেক বেশি কষ্ট করতে হয়। সো যাই হোক, ভিডিওতে একটা লাইক দিও আর কমেন্ট করো প্লিজ। তোমরা কমেন্ট করো না, কমেন্ট দেখতেছি তোমাদের। বাই বাই।